ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন। ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন। ব্যস্ততায় ঘুরে ফিরে রে, রঙিন জীবন রে, রঙিন জীবন। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা। সরল রেখার নয়কো জীবন চলছে আঁকা বাঁকা রে, চলছে আঁকা বাঁকা। কর্পোরেট জীবন, কর্পোরেট জীবন। হিসেব কষি, হিসেব মেলাই, অন্তরে বাহিরে সদাই। হিসেব কষি, হিসেব মিলাই, অন্তরে বাহিরে সদাই। মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে, মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে। কর্পোরেট, 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 এ তো কর্পোরেট জীবন। শ্রেয়া, তুমি কি খুব বেশি ব্যস্ত? না, কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম বাবা অসুস্থ। এই সময় সবারই মানসিক অবস্থা খুবই খারাপ। আমরা সবাই ব্যাপারটা নিয়ে অস্থির হয়ে আছি। এই সময়ে তুমি শিল্পীর সাথে এরকম আচরণ না করলেও পারতে। তাছাড়া বাবাই কিন্তু শিল্পীকে গ্রাম থেকে ঢাকায় নিয়ে এসে কলেজে ভর্তি করে দিয়েছে। বাবাও যেমন শিল্পীকে আদর করেন, শিল্পীও বাবাকে এত টেক কেয়ার করে। আমি তো খারাপ কিছু বলিনি, যা সত্য তাই বলেছি। দেখো শ্রেয়া, কোনটা সত্য কোনটা মিথ্যা তা কিন্তু আমরা সবাই জানি। তুমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলে, তাই আমাদের ভেতরে রিলেশনশিপগুলো তোমার মাথায় ওভাবে কাজ করে না। তাছাড়া আমি যতদূর জানি তোমার বিজনেস নিয়ে বাবা বেশি টেনশন করছিলেন, এবং বেশি টেনশন করতে গিয়ে তার প্রেশারও বেড়ে গিয়েছিল। তারপর মেজো ভাই এবং ভাবির ডিভোর্সের কথাটা শুনে বাবা আরও বেশি হার্ট হয়েছে। সো বুঝতেই পারছো, বয়স হচ্ছে, এত প্রেশার এবং একটার পর একটা অঘটন, কাউকে কোনো বিষয়ে দায়ী করাটা উচিত না। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। তোমার বাবা নাকি হসপিটালে? হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন যে? হঠাৎ করে না, খুব ধীরে ধীরেই তাকে হত্যা করা হচ্ছে। হত্যা? কি বলছো তুমি এসব? মেজু ভাই আর ভাবির ডিভোর্স হয়ে গেছে। এদিকে শ্রেয়া অস্ট্রেলিয়া থেকে এসে একের পর এক ঝামেলা ক্রিয়েট করছে। সবকিছু মিলিয়ে বাবা এখন আইসিইউতে আছেন। তাহলে তো তুমি আজকে এখানে না আসলেই পারতে। তোমার তো সারাক্ষণ হসপিটালে থাকা উচিত। হসপিটালে থাকতে ভালো লাগছে না। বাবাকে দেখলে কষ্টটা বাড়ছে।
ওই ফ্যামিলির প্রত্যেকটা ছেলে মেয়ে একটা আরেকটার বিপরীত। একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নেই, একজন আরেকজনকে বোঝে না। আর আমি কি বা করতে পারি? আমি তো বাড়ির কেউ না। তুমি এভাবে কেন বলছো? আঙ্কেল তোমাকে অ্যাডপ্ট করলেও উনি তো তোমাকে মানুষ করেছে, উনি তো তোমার বাবা। বাবা, ও বাবা, তাই তো বাবার ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছি। বাট বাবা যদি সত্যি এবার ছেড়ে চলে যান, আমার তো কোনো আশ্রয় থাকবে না। এভাবে বলো না, আমি তোমার আশ্রয়। জানি, আমি জানি। তাই তো আবার শূন্য থেকে শুরু করার সাহস পাই। ডরিস, বাবা আসলে মানুষটা খুব ভালো। আমি ডিসিশন নিয়ে নিয়েছি, ও বাড়ির কোনো মানুষ করুক বা না করুক, আমি বাবার স্বপ্ন পূরণ করব। আর সেই স্বপ্নের বুননে সহযোগী করব তোমায়। আস্থা রাখো, অঘটনের স্রোতে ভেসে গেলেও আমি তোমাকে ফেলে যাব না। শোনো দাদা, এবার তোমাকে আমি ঢাকায় নিয়ে যাব। ঢাকায় নিয়ে গিয়ে একটা ভালো কলেজে তোমাকে ভর্তি করে দেবো। তুমি ঢাকায় থেকে পড়াশোনা করবে। কোথায় থাকবো? আপনার বাসায়? এটা কি কোনো প্রশ্ন হলো? তোমার দাদা, কাকা কাকি, ফুপা ফুপু, চাচাতো ভাই সবাই ঢাকায় থাকে। এরা সবাই তোমার আপনজন। এরা ঢাকায় থাকতে তোমার থাকার সমস্যা হবে? কিন্তু আব্বা যে বলে আপনি, কাকা কাকি, ফুপা ফুপু আমাদের আপন না। আপন কখনো পর হয় না রে বোন। কখনো কখনো পর আপন হয়, কিন্তু আপন সারা জীবনই আপন। আপনকে পর ভাবা পাপ। শিল্পী, হ্যাঁ ছোট চাচু, কি এত রাতে তুই এখানে একা একা? ঘুম আসছে না ছোট চাচু। কি হয়েছে? মন খারাপ? দাদাকে ভীষণ মিস করছি। দাদা তোকে অনেক আদর করতো না? তোমরা দাদাকে অসুস্থ করে কেন ফেললে ছোট চাচা? আমি তো করিনি রে মা। তুমি করনি, কিন্তু মেজু চাচা, মেজু চাচি
ছোট পুপি সবাই দাদার সাথে এমন ব্যবহার করেছে যে আজকে দাদা অসুস্থ হয়ে পড়েছে। শোন, তোর দাদা সুস্থ হয়ে উঠবে। আমি জানি ছোট চাচা, দাদা আর সুস্থ হবে না। তোমরা সবাই এমন কেন? সবাই আছো নিজ নিজ ধান্দা নিয়ে, সবাই আটকে আছো একটা লোভের মোহে। কি হবে এত ধন সম্পদ দিয়ে? কি হবে এই বাড়ি ভাগাভাগি করে? সবাই যদি তোর মতো রিয়ালাইজ করতো রে, তাহলে স্বর্গ গড়ে উঠতো এই নেচার হাউসে। ছোট চাচা, আমি বুঝতে পারি দাদা আমাকে এত ভালোবাসে, এ নিয়েও এই বাড়িতে পলিটিক্স হচ্ছে। তোর সাথে কেউ খারাপ ব্যবহার করেছে? এখনো করেনি। ছোট ফুপি, মেজো চাচার চোখ দেখলে আমি বুঝতে পারি মনের কথা। তাছাড়া মেজো চাচার ছোট ফুপি যেন আমার দিকে কেমন করে তাকিয়ে থাকে। বিশ্বাস করো ছোট চাচা, আমি দাদার কাছে এই বাড়ির কোনো অংশ চাইনি। আমি শুধু চেয়েছি দাদার কাছে কাছে থাকতে। আমি জানি বাবা আসলে তোর ভিতরে মাকে খুঁজে পেয়েছে, তোর ভিতরে মায়ের ছায়া দেখতে পেরেছে। চিন্তা করিস না, তুই যা, তুই ঘুমোতে যা। আচ্ছা, ঠিক আছে। জি, মানে আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। বলেন। না মানে হয়েছে কি, বিষয়টা এরকম, স্যার অসুস্থ হওয়ার পর থেকে এবারে সব কিছু কেমন যেন একটা ওলট পালট হচ্ছে। এমনকি অফিসেরও সব কিছু কেমন একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। বাড়ির এক একজন এক এক সিদ্ধান্ত নিচ্ছে, কখন কি হচ্ছে না হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। সেটা তো আমিও বুঝতে পারছি। আমি যতদূর জানি স্যার আপনাকে খুব স্নেহ করতেন, তাছাড়া আপনার মাঝে তার প্রাণশক্তি খুঁজে পেয়েছিলেন। আপনি যদি এখন এই বাড়িটা নিয়ে একটু ভাবতেন। আমি কেন ভাববো? আর তাছাড়া আমি এত ছোট মানুষ। ছোট বড় বিষয় না রে মা, বিষয়টা হচ্ছে আপনি তো একজন মানুষ। আর তাছাড়া আপনি লেখাপড়া শিখেছেন, এখন কলেজে পড়েন, যথেষ্ট বিচার বুদ্ধি বিবেচনা সম্পন্ন আপনি। আর তাছাড়া আপনি তো এই বাড়ির 3rd জেনারেশন মালিক, উত্তরাধিকারী। উত্তরাধিকার হিসেবে হয়তো সম্পত্তির মালিক হতে পারবো, কিন্তু ডিসিশন মেকার তো হতে পারবো না। আর তাছাড়া দাদার অবর্তমানে তো বাড়ি অফিস এসব নিয়ে ভাববেন কাকা ফুপুরা। এতে আমার বাবারও কোনো ইন্টারেস্ট নেই, আমারও না। ঠিক আছে, দেখেন আপনি যেটা ভালো মনে করেন। শুনুন, যে আপনার কি অফিসে কাজ করতে কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ, প্রবলেম তো একটু হচ্ছেই। প্রবলেম হবেই বা না কেন? 2 জন রিসার্চার ইলা আর তানভীর ওরা রিজাইন করে চলে গেছে। স্যার অবশ্য আমাকে বলেছিলেন নতুন করে রিসার্চার নিয়োগ দিতে,
আমি সেই অনুযায়ী আগাচ্ছিলামও। কিন্তু রাহুল সাহেব যদি অফিসের দায়িত্ব বুঝে নেন তাহলে তো এই নিয়োগ দিয়ে কোনো লাভ হবে না রে মা। মেজো চাচা অফিস নিতে চেয়েছিলেন সেটা আমি শুনেছি, কিন্তু দাদা তো এটা পারমিশন দেয়নি। আমার মনে হয় আপনার কাজ কন্টিনিউ করা উচিত, আর দাদা যেটা অর্ডার করেছে সেটাই ফলো করুন। আমি তো সেটাই চাই রে মা, কিন্তু হয়েছে কি আমি একা এর আগে কোম্পানির ব্যাপারে এত বড় সিদ্ধান্ত নিতে পারিনি, আর সে সাহস আমার নেই। স্যারের কথা মতো আমি কয়েকজন ভালো রিসার্চারের সিভি কালেক্ট করেছি, তাদের প্রোফাইল আমার কাছে আছে, কিন্তু স্যার না থাকাতে না ওদের আমি ইন্টারভিউতে কল করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি ক্যান্ডিডেটদের সিভি আমাকে দেন, ডিসিশনে আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। সরি, অফিস থেকে নাকি দুজন চলে গিয়েছে। হ্যাঁ, ওই যে ইলা তানভীর রিজাইন করে ওরা অন্যত্র চলে গেছে। তার মানে অফিসে এখন আপনি একা? জি, তা বলতে পারেন, আমি একাই। কি কাজ করছেন আপনি? কাজ মানে ওই এইচআইভি ভাইরাস নিয়ে গবেষণা করছি। গবেষণা করতে গিয়ে আরো দুজন রিসার্চার দরকার, তাদের সিবিটিভি গুলো নিয়ে একটু চিন্তা করছি। শিল্পী ম্যাডাম বলেছেন ইন্টারভিউর ব্যাপারে আমাকে হেল্প করবে। ও, তার মানে শিল্পী এ বিষয়ে নাক গলাচ্ছে। বাই দ্য ওয়ে, আপনার স্যালারি কত? জি, মানে আমি জানতে চাচ্ছি বাবা আপনাকে কত স্যালারি দেয়? বেশি না, এই অ্যাবভ 40। 50,000 পেলে কি আপনি অন্য চাকরি করবেন? না মানে জি। এত মানে করছেন কেন? আমি আপনাকে মান্থলি 50,000 দিব। আমার একজন ইন্টেরিয়র ডিজাইনার আছে, সে আসবে, আপনি তাকে হেল্প করবেন। ওকে? জি। আমি আপনাকে যা বলছি আপনি তাই করবেন। জি। অফিসটাকে মনে হয় আর রক্ষা করা গেল না। বিপুল, 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 ভাইয়া তোমার কি শরীর খারাপ? না, শরীর ঠিক আছে। তাহলে ডিনারে আসলে না যে? এমনি খেতে ইচ্ছে করছে না। কি হয়েছে? কিছু না। আপনি হাসপাতাল থেকে কখন ফিরলেন? এই তো কিছুক্ষণ আগে। তোমার বোন কিছুতেই আসলো না, ও আছে, আমাকে আবার ফিরে যেতে হবে। ডাক্তারের সাথে কথা হলো? হ্যাঁ হলো, ওই একই কথা। এখনো সিসিতে অবজারভেশনে আছে, কিছুই বুঝতে পারছে না কেউ। আমি বুঝতে পারছি শুভ্র ভাই, বাবা আর ফিরবেন না। এত সংকট বাবার দেখতে চান না। তুমি ভেঙে পড়ো না বিপুল, তুমি ভেঙে পড়লে বাকি সবার টিকে থাকাটা খুব কঠিন হবে। আসো, খেতে আসো। শুভ্র ভাই, হ্যাঁ, একটু বসেন না প্লিজ। কিছু বলবে?
যা বলবো সেগুলো আসলে আমার বলার শোভা পায় না। যাদের বলা উচিত ছিল তারা তো কোনোদিন বলেনি। আপনি এই পরিবারের জামাই হয়েও যা করছেন তাই পরিবারের ছেলেরাও করতে পারেনি। শুরু হয়ে থ্যাঙ্কস। কর্পোরেট জীবন কর্পোরেট জীবন হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট 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 এ তো কর্পোরেট জীবন